কি শুরু হয়েছে আমাদের দেশে? সেনাবাহিনীকে বিশেষ করে একরকম টার্গেট করা হচ্ছে। এর পেছনের কারণ কি? আপনারা অনেকেই সেনাবাহিনীর এখন সমালোচনা শুনলে আপনারা আনন্দিত হন, অথচ আপনারা ভুলেই গেছেন সেনাবাহিনী আমাদের বাংলাদেশের। সেনাবাহিনীতে লাখো সদস্য রয়েছে যারা আমার আপনার পয়সায় তারা আমাদের দেশকে পাহারা দিচ্ছে। আমাদের দেশের সবচেয়ে বেশি সংকট মুহূর্ততে তারা সবার আগে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। সব সেনাবাহিনীর জীবন ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন আছে, আমিও অনেক প্রশ্ন বিভিন্ন সময় তুলেছি এবং তোলার মতো যথেষ্ট সুযোগ রয়েছে। যে সেনাবাহিনী এত ফ্যাসিলিটি, এত অনাড়ম্বর জীবনযাপন করার সুযোগ নেই। পৃথিবীতে মনে হয় একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে বেশি আরামে আছে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এটা তো সত্য, আমাদের দেশের সেনাবাহিনী মানে হল আমাদের সার্বভৌমত্বের প্রতিরক্ষার প্রতীক, একমাত্র বাহিনী যারা আমাদেরকে আমাদের দেশের একত্ববাদ থেকে শুরু, আমাদের দেশের শক্তি, আমাদের দেশের সার্বভৌমত্ব সবকিছুকে যারা সার্বক্ষণিক জীবন বাজি রেখে রক্ষার জন্য শপথ করে এই বাহিনীতে ঢুকে আছেন, এই বাহিনীতে কর্মরত রয়েছেন, তারা হল বাংলাদেশ সেনাবাহিনী। আরও কিছু কিছু বাহিনীতে রয়েছে সশস্ত্র বাহিনী, পুরো সশস্ত্র বাহিনীর কথাই যদি আমি বলি, কিন্তু সেনাবাহিনী সবচেয়ে বেশি আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেহেতু তারা স্থলে রয়েছে। তাদের সাথে সবচেয়ে বেশি আমাদের কমিউনিকেশন বিভিন্ন উপায় হয়, সবগুলি বাহিনী থেকে হয়। কিন্তু আমি আসলে কিছু বলতে যাচ্ছি না, আমি মোটা দাগে যেটা বলতে যাচ্ছি, কেন বিশেষ করে সেনাবাহিনীকে এভাবে টার্গেট করা হচ্ছে। আমি যদি আপনাদেরকে বলি, এটা ঠিক আমাদের স্বাধীনতার পর থেকে সেনাবাহিনী খুব বেশি প্রাসঙ্গিক ছিল। প্রায় প্রত্যেকটি ইনসিডেন্টেই তারা খুব বেশি একদম সম্মুখ ভাগে তারা ছিল এবং সবচেয়ে বেশি বিপদগামী ছিল, সবচেয়ে বেশি তাদের ষড়যন্ত্র ছিল। কিন্তু একটা সময় পর্যন্ত দেখা গেছে বঙ্গবন্ধুর মৃত্যুর পর পর কয়েকটি কূ হয়েছে, সে সেনাবাহিনীর ক্ষমতার পেছনে দৌড়েছিল। সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের কোনো কিছুই হতো না একটা সময়। এবং বঙ্গবন্ধুর মৃত্যু, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু, খালেদ মোশাররফের মৃত্যু, সবকিছুর পেছনে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ হাত রয়েছে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেই জায়গা থেকে অনেক উঠে এসেছে। আমাদের এখন যে সেনাবাহিনী রয়েছে এটি একদম সম্পূর্ণ নতুন শপথ গড়া, নতুন বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলা, আন্তর্জাতিক বিশ্বের সুনাম খ্যাত এবং যথেষ্ট সুন্দর অবস্থান নিয়ে জাতিসংঘের সার্টিফাইড একটি মান মর্যাদা অক্ষুণ্ণ রাখা একটি বাহিনীতে পরিণত হয়েছে। এই বাহিনীকে কেন প্রশ্নবিদ্ধ করছে? এই বাহিনীর কে আমরা কিন্তু শেখ হাসিনার আমলও এভাবে প্রশ্নবিদ্ধ করিনি। শেখ হাসিনার আমলে বিরোধী দলগুলো মনে করত যে যদি জাতিসংঘ বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে যেন সেনাবাহিনীকে যে সুযোগ সুবিধা জাতিসংঘ থেকে দেওয়া হয় সেগুলিকে কোনোভাবে যদি বন্ধ করে দেন হয়তো সরকারের উপর একটা চাপ পড়বে এবং সেনাবাহিনীর উপর একটা চাপ পড়বে, যেই চাপের কারণে সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনাকে বাধ্য করবে যে একটি ভালো ইলেকশন দিতে। এই ছিল একটা প্রক্রিয়া, এই ছিল একটা কৌশল। বিরোধী দল, তৎকালীন বিরোধী দল যেমন বিএনপি, জামাতে ইসলাম বা আন্তর্জাতিক যারা মহলগুলি যেগুলি বাংলাদেশের তৎকালীন সময় শেখ হাসিনার এই তার স্বৈর নীতির বিরুদ্ধে অবস্থান ছিল, তাদের বিভিন্ন সময় তারা এই বিষয়টিকে একটি চাপ প্রয়োগের পন্থা হিসেবে দেখেছিল। কিন্তু এভাবে কি তৎকালীন সময় সেনাবাহিনীর উপরে যে সেনাবাহিনীর নিজেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল কখনো? সেনাবাহিনীকে কিভাবে নড়বড়ে করা যায়, পুরো সেনাবাহিনীকে কিভাবে জনগণের সাথে তাদের দূরত্ব তৈরি করা যায়, সেনাবাহিনীকে কিভাবে একটা ঘৃণার পাত্র হিসেবে তৈরি করা যায়, সেনাবাহিনী কিভাবে ডিমোরালাইজ করা যায়, এই ধরনের কখনোই কেউ চেষ্টা করেনি আমাদের। এখন কেন হচ্ছে? এখন কয়েকটি কারণ, সুস্পষ্ট কারণ। এটি হলো, আপনাদের মনে থাকবার কথা, 24-এর আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে, সেখানে সেনাবাহিনীর ভূমিকা ঠিক একটু আপনারা ওই দিনটার কথা মনে করুন, আগস্টের 3-4 তারিখের দিকে, 2-3 তারিখের দিকে, আমার যদি ডেট ভুল হয়ে থাকে, ঠিক 5 আগস্ট 3-4 দিন আগে, যখন আমরা ইতিমধ্যে অনেকেই হাজারো মানুষ প্রাণ দিয়ে দিয়েছে, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মিলিটারিও নেমে গিয়েছিল রাস্তায়, যে তারাও এখন ভূমিকা রাখবে শেখ হাসিনার পক্ষ হয়ে। আপনাদের মনে থাকবার কথা একটু মনে করুন, আমার কথা শুনতে শুনতে আপনাদের জাস্ট মেমোরিটাকে ওইদিকে নিয়ে যান, স্মৃতিটাকে একটু পেছনে নিয়ে যান, বেশি দিন আগের কথা না।
তখন আমরা সবাই তীর্থের কাকের মতো চেয়েছিলাম, অপেক্ষা করছিলাম যে সেনাবাহিনী আসলে কোন পক্ষ নেয়। আমরা তখন অপেক্ষা করছিলাম সেনা প্রধান কি সিদ্ধান্ত দেবেন পুরো জাতিকে। একমাত্র সেনাবাহিনী ছাড়া আমাদের কিন্তু তখন মুক্তির পথ দেখাবার মতো আর কেউ বাকি ছিল না। কোনো পক্ষ আমাদের সাধারণ জনগণের পক্ষে ছিল না, ছাত্র জনতার পক্ষে ছিল না। তখন এই সেনাবাহিনীর মানে প্রধান বাধ্য হয়েছে না কি হয়েছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তখন তো আমাদের একটা নির্ভরতা ছিল সেনাবাহিনী। এটা কি ভুল করতে পারবে? কেউ কি অস্বীকার করতে পারবে? কোনোভাবেই পারবে না। এটা একমাত্র বেঈমান ছাড়া, অকৃতজ্ঞ ছাড়া কেউ পারবে না। আমি তো এটা পারবো না, কারণ আমি সার্বক্ষণিক প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আমি বাংলাদেশের বিষয় নিয়ে আমি ছিলাম। 1 মিনিটও ঘুমাতে পারিনি ঠিক মতো সেই দিনগুলিতে, 1 মিনিটও না। সার্বক্ষণিক কি হচ্ছে বাংলাদেশে, আমার দেশে, আমার ছাত্র জনতার উপরে যে অত্যাচার চলছিল, নিপীড়ন চলছিল, পুলিশ বাহিনী যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, বিভিন্ন বাহিনী যেভাবে হত্যাযজ্ঞ চালিয়ে, তখন তো আমরা আমাদের দেশের মানুষের জন্য এই যেখানে ছিলাম আমরা সার্বক্ষণিক বিভিন্ন উপায়ে দেশের একটা সমাধান চেয়েছিলাম। তখন একমাত্র উপায় ছিল সেনাবাহিনী। তখন সেনাবাহিনীর সদস্যদের মধ্যে যারা মানবিক, যারা চেয়েছে এই দেশটা আসলেই একটা গণতান্ত্রিক দেশে যাক, যারা চেয়েছিল এই অমানবিক বর্বরতা এবং গণ অত্যাচার এবং গণনিধন এটি যেন বন্ধ হয়, তখন কিন্তু সাবেক সেনা সদস্যরা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা কিন্তু সবাই একরকম নেমে গিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে আর কখনো কিন্তু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সেনাকুঞ্জের আশপাশে, সেনাকুঞ্জের ভিতরে কখনো চলতি রানিং গভর্নমেন্টের বিরুদ্ধে এরকম 1971 সালের পরেও কখনো ঘটেনি। একমাত্র ঘটেছিল যেটা হলো সিপাহী বিপ্লবের সময়, সেটি ভিন্ন একটি চিত্র ছিল। জিয়াউর রহমান যেটির মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন বা তাকে ক্ষমতা এনেছিল জনগণ, সেটি ভিন্ন একটি ইতিহাস ছিল। কিন্তু এরকম একদম পুরোপুরি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা এই শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে যেভাবে নেমেছিল, এটি মানে একটি, আমি মনে করব ইতিহাসে এমন কি হয়নি। তখন একরকম বাধ্য করা হয়েছে সেনাপ্রধান যে মতই হোক, তিনি শেখ হাসিনার বোনের জামাই ছিলেন, কাজিনের জামাই ছিলেন, এটা আমরা জানতাম। কিন্তু তিনি সব শেষে তিনি একথা তো বলেছেন যে আমাদের অবস্থান থাকবে জনগণের পক্ষে, বলেননি? কিন্তু স্পষ্ট ছিল। তিনি গান গেয়ে বলেছেন, আর বেশি জ্বালালে উড়াল দেব আকাশে, বলেননি? তিনি সবার কাছে করেননি যে আমি জনগণের বাহিরে যাব না। এগুলো তো আমাদের স্পষ্ট, এগুলো টেলিভিশনে বলেছে। এখন তার মনে কি ছিল, তার মনে কি আছে সেটি ভিন্ন বিষয়, কিন্তু আমরা কি পেয়েছি? আমরা দেখেছি তখন যদি সেনাবাহিনী একদিনও বলতো যে না আমরা দেখতে চাই, আমরা শেখ হাসিনার কথা একদিনের জন্য শুনতে চাই, আর একটা দিন শুনতে চাই, আরো 1000 মানুষ মরত, আরো 1000 মানুষ। এখন আমার কথা হলো, একজন ওয়াকারুজ্জামানের ইচ্ছাতে কিন্তু সেনাবাহিনী চলে না। সেনাবাহিনীর নিজস্ব একটা নিয়ম আছে, সে নিয়মের বাইরে কেউ যেতে পারে না। সেনাপ্রধানরা কিন্তু কখনোই সেনাবাহিনীর এই যে ইতিহাসে যত ইনসিডেন্ট ঘটেছে, সেনাপ্রধানরা কিন্তু জড়িত থাকেনি, ছিল না। জুনিয়র অফিসাররা বিভিন্ন কু থেকে শুরু করে এই ধরনের দুর্ঘটনার মধ্যে থাকে। আপনার মনে থাকবার কথা, বঙ্গবন্ধু যখন ওই মরার মতো অবস্থা ছিল, তখন বিপদে পড়ে তৎকালীন সেনাপ্রধান শফিউল্লাহকে ফোন দিয়েছিল। তখন শফিউল্লাহ সেনাপ্রধান, সিটিং সেনাপ্রধান, বঙ্গবন্ধু বলছে আপনি জানলা দিয়ে পালায় যান। তিনি যেতে পারেননি। সেই সেনাপ্রধান আসতে পারেন এই বাচ্চাতে বঙ্গবন্ধুকে বুদ্ধি দিয়েছিল তিনি যেন জানলা দিয়ে চলে যায়। সেটি আরেকটা ভিন্ন বিষয়। শেখ মুজিব তখন কি করেছে সেটি আরেকটা ইতিহাস। কিন্তু সেনাপ্রধান যে অসহায় ছিল, সব আমলের সেনাপ্রধানরা কখনো কিন্তু তারা জানেও না কখন কু হয় বা অন্য কিছু হয়। এখন আমার কথা হলো, যে কোনো উপায়েই আমাদের সেনাবাহিনীরা আমাদের পাশে ছিল। প্রত্যেকটা সংকটে জনগণের বাহিরে সেনাবাহিনীরা যেতে পারে না। আজকে সেনাবাহিনীদেরকে আমরা যেভাবে সেনাবাহিনীকে আমি বারবার বলছি, আমার কথাকে কেউ অন্যদিকে না। সেনাবাহিনী এক জিনিস, আর কতিপয় কয়েকজন অপরাধী যাদেরকে ইতিমধ্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যাদের বিরুদ্ধে, তারা অপরাধী আরো অনেকে আছে। তাদেরকে ধরতে হবে। ওয়াকারুজ্জামানের এখানে সহযোগিতা করতে হবে। না সহযোগিতা করে কোনো উপায় নেই, কারণ ওয়াকারুজ্জামানের বিষয় না এটা। ওয়াকারুজ্জামান একা সেনাবাহিনীর মালিক না, সে একজন শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধান। তিনি অবশ্যই এই মুহূর্তে তার যে উপদেষ্টা রয়েছে, তার যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে, তার কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ যে পদগুলি রয়েছে, এগুলিতে এখন নতুন করে বাংলাদেশের পক্ষের লোকজন অলরেডি দায়িত্ব গ্রহণ করেছে। এত সহজ নয়
কিন্তু আমরা পুরো সেনাবাহিনীকে কেন প্রশ্নবিদ্ধ করছি? আমরা বারবার বিভিন্ন উপায়ে সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করবার, সেনাবাহিনীকে মাথায় রাখতে হবে, বাহিনীকে আমরা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছি। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই বাহিনী আমাদের মাথার তাজ হিসেবে আমাদেরকে সবসময় সম্মান দিতে হবে। এই বাহিনী আল্লাহ নাখাস্তা আমাদের যদি আজকে আশপাশের কোনো একটা দেশের সাথে আমাদের কিছু হয়, এই বাহিনী আমাদেরকে বাঁচাতে এগিয়ে আসবে এবং আমরাও কিন্তু এই বাহিনীকেই আশ্রয় দিতে হবে। আজকে ধরুন একটা ঘটনা ঘটলো, কালকে পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের উপর হামলে পড়লো। সেনাবাহিনীর, আমি জানি যে এখানে কমপক্ষে 80% সেনাবাহিনীর সদস্যরা হয়তো এরকমভাবে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে নাও পড়তে পারবেন। যে জীবন যাপন করছে আমাদের সেনাবাহিনীর সদস্যরা, এগুলি বাংলাদেশের কোটিপতিদের জীবনযাপন। এদেরকে এত সুন্দর জীবনযাপন দিয়ে আসলে আদতে যুদ্ধ হলে যুদ্ধে নামবে কিনা এ নিয়ে সংশয় আছে, নিয়ে প্রশ্ন আছে, সেটার ভিন্ন বিষয়। কিন্তু আমি যদি অন্ততপক্ষে 20% যদি নামে জীবন বাজি রেখে আমার দেশকে বাঁচানোর জন্য, তারা কি মনে করে সেনাবাহিনী কি একা একা যুদ্ধে কোনো একটা বর্ডারের মধ্যে অন্য দেশের সাথে যে যুদ্ধ করে, এর মধ্যে স্থানীয় জনগণ বা আশপাশের যে সাধারণ জনগণ, এরা কিন্তু বড় শক্তি হিসেবে কাজ করতে হয়, আশ্রয় দিতে হয়, তাদেরকে সহযোগিতা করতে হয়, খাদ্য থেকে শুরু অনেক কিছুর বিনিময়ে। তাদেরকে কোনো কারণে, কৌশলের কারণে যদি সেনাবাহিনীর সেনারা যদি লুকাইতে চায়, তাদেরকে আশপাশের লোকালয়ে লুকানোর জন্য আশ্রয় দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, এই ধরনের বিষয়গুলো সাধারণ জনগণের পক্ষ থেকে করতে হয় যুদ্ধের সময়। আর আজকে যদি আমরা এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করি, তাদের যে দেশপ্রেম, তাদের যে শপথ, এগুলির উপর যদি আমরা সংশয় তৈরি করি জনগণ মনে, তাদের প্রতি যদি হিংসা জনমনে তৈরি করি, তাহলে চিন্তা করেন সেনাবাহিনী কার উপর ভিত্তি করে, কার উপর নির্ভর করে যে কোনো ধরনের বহির্বিশ্বের যে কোনো আক্রমণকে মোকাবেলা করবে? বলুন, কোনো সুযোগ আছে? এই মরালিটি তাদের থাকবে? এই কারেজ তাদের থাকবে? তাদের ভাববে একদিকে আমার জনগণ আমাকে হিংসা করছে, আমাকে হুমকি দিচ্ছে, অন্যদিকে আমি শত্রুকে মোকাবেলা করবো কার উপরে নির্ভর করে? এই যে টেকনিক্যাল কিছু চ্যালেঞ্জ আমাদের মধ্যে রাখছেন বা অনেকেই চেষ্টা করছেন, এগুলির ফলাফল বেশি ভালো হবে না। সেনাবাহিনীকে অবশ্যই, সেনাবাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী। তারা নির্দেশ ছাড়া, তারা আইন, গতি, রীতি, নীতি এগুলির বাহিরে চলবার কোনো সুযোগ নেই। আমার কথা হলো, আমরা জনগণ, বিশেষ করে জনগণ যদি ঠিক থাকি, কোনো দিন সেনাবাহিনী কেউ কিছু করতে পারবে না। এর জন্য বিশেষ করে ভূমিকা রাখতে হবে বিএনপিকে এবং জামাত ইসলামকে। এই দুটি দল এবং অন্যান্য যে দলগুলো রয়েছে যারা আন্দোলনের পক্ষের শক্তি, তাদেরকে অবশ্যই সচেতনভাবে এই বিষয়গুলিকে গুরুত্বের সাথে দেখা উচিত। আমি মনে করি যে এখন থেকেই তাদের একটা উচ্চতর কমিটি গঠন করা উচিত, সেনাবাহিনীর সাথে একদম নীরব একটি উভয় পক্ষের একটা মধ্যস্থতা করে সুন্দর একটি সম্পর্ক করে সেনাবাহিনীকে সার্বিক সহায়তা করা উচিত আমাদের পক্ষ থেকে। প্লিজ কেউ আর বিভ্রান্ত হবেন না। কেউ বিভ্রান্ত করতে চাইলে প্লিজ ইগনোর করুন, অ্যাভয়েড করুন। সেনাবাহিনীকে আমাদের সহায়তা করতে হবে। আর সেনাবাহিনীর যারা অপরাধী রয়েছে তাদেরকে অবশ্যই যত শক্তিশালী হোক অতি সত্বর গ্রেপ্তার করে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। তাদেরকে দিয়ে সেনাবাহিনীকে তুলনা করা চলবে না। সেনাবাহিনীকে আমরা অবশ্যই সার্বিকভাবে সহায়তা করব, রক্ষা করব।